ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মাহুল স্যার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে নেব। আশা করি ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য হবে। দ্বিতীয় অধ্যায়ের নাম কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তা আমরা আজকে কমিউনিকেশনের উপর একটা প্রাথমিক আলোচনা দেখব আমরা মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস শুরু করি। তাহলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি আব্দুল্লাল মামুন, সহকারী অধ্যাপক, হারুন মোল্লা ডিগ্রি কলেজ, পল্লবী, ঢাকা। এখন কতগুলো ছবিগুলো লক্ষ্য করি আমরা। খেয়াল করো, ছবির মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পারবো যে আজকের পাঠ্য বিষয়টা কী। দেখো, ছবিতে দেখা যাচ্ছে যে যোগাযোগের একটা বিষয়টা, মানে গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আগে পালকিতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, তারপর ট্রেনে দেখো আমাদের বিশ্ব ইজতেমার পরে ট্রেনের ছবিগুলো দেওয়া আছে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যাচ্ছে, যোগাযোগের বিষয়টা। তার মানে কি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই মূলত যোগাযোগ করার জন্য। সেই বিষয়টা আমরা ছবির মাধ্যমে উপস্থাপন করলাম। এরপরে খেয়াল করো, ছবিগুলো লক্ষ্য করো। দেখো, আমরা চিঠি লিখতাম আগে, যদিও এখন চিঠির প্রচলনটা নাই বলা চলে। সেই চিঠি লিখে আবার আমরা সেই চিঠিটা বক্সে আমরা পোস্ট করে দিতাম, বাই পোস্টে চিঠি পাঠাতাম। তার পরবর্তীতে এখন কি আসলো দেখো, এখন মেলের বিষয়টা বোঝাচ্ছে যে প্রযুক্তির আলোকে আমরা যোগাযোগের বিষয়টা কীরকম হয়ে গেল। প্রথমে আমরা গাড়ির মাধ্যমে বুঝলাম, পরে এখন দেখো চিঠি, তারপরে মেলের কম্পিউটার থেকে কম্পিউটার, বা আমরা দেখো মোবাইল থেকে মোবাইলে মেসেজ পাঠাই। সবই কিন্তু যোগাযোগের বিষয়টা, একজন আরেকজনের সাথে আমরা কমিউনিকেশন, যোগাযোগ করছি। তাহলে আমাদের আজকের পাঠ হলো ডেটা কমিউনিকেশন বা ডাটা কমিউনিকেশন। তাহলে আমরা এই ডাটা কমিউনিকেশন করতে গেলে এই বিভিন্ন রকম ডিভাইসগুলো দরকার হবে, সেগুলো একটা ছবি দেখানো হচ্ছে। তাহলে এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো দেখো। ডাটা কমিউনিকেশন কি বলতে পারবে, ডাটা কমিউনিকেশনের উপাদানের নাম বলতে পারবে, ডাটা কমিউনিকেশনের মডেমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, ব্যান্ডউইথের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। এখন আসো কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ হলো টু শেয়ার বা আদান প্রদান বা বিনিময়। দেখো, ছবি দিয়ে আমরা বোঝাচ্ছি যে কিভাবে আমরা কমিউনিকেশন বিষয়টা করি। কমিউনিকেশন অর্থ হলো যোগাযোগ। এক কথায় কমিউনিকেশন অর্থ হলো যোগাযোগ। তাহলে কার সাথে কার যোগাযোগ? তাহলে কি মানুষের সাথে মানুষের যোগাযোগ হতে পারে, আবার খেয়াল করো, নাকি যন্ত্রের সাথে যন্ত্রের যোগাযোগ, সেটা হতে পারে। তাহলে যোগাযোগ আমরা কার সাথে যোগাযোগ, মানুষের সাথে মানুষের যোগাযোগ নাকি যন্ত্রের সাথে যন্ত্রের যোগাযোগ? তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। সুতরাং একজনের সাথে আরেকজনের পরস্পরের তথ্য বিনিময়ে, যা এক স্থান থেকে অন্য স্থানে, এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনের সংজ্ঞাটা আমরা এখান থেকে মুখস্থ করে ফেলতে পারি যে একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময়, বা এক স্থান থেকে অন্য স্থানে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। সেই কমিউনিকেশনের প্যাটার্নগুলো দেখো ছবির মাধ্যমে দেখাচ্ছে, সবই কিন্তু যোগাযোগের জন্যই। কমিউনিকেশন সকল ধরনের যোগাযোগকে নির্দেশ করে। যোগাযোগ কি আবার ম্যানুয়াল হতে পারে, দেখো আমরা সরাসরি কথা বলতে পারি, আবার মেল পাঠাতে পারি, চিঠি পাঠাতে পারি, এক্সেট্রা। এগুলো বা চিঠি বা লিখিত কোনো সংকেতের মাধ্যমে মানুষের দ্বারা পরিবাহিত কোনো প্রক্রিয়া হতে পারে, কিংবা যান্ত্রিক বা স্বয়ংক্রিয় উপায়েও হতে পারে। যোগাযোগ কমিউনিকেশনটা কীভাবে হতে পারে সেই বিষয়টা আমরা স্লাইডের মাধ্যমে দেখলাম। এখন কমিউনিকেশন সিস্টেম দেখো। কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এমন এক সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হতে পারে। তাহলে তুমি যদি কমিউনিকেশন সিস্টেমে যেতে যাও, তাহলে এই যন্ত্রগুলো দেখো, বিভিন্ন রকম যন্ত্রপাতি দেখা যাচ্ছে, এই ডিভাইসগুলো তোমার প্রয়োজন হবে।
অর্থাৎ কমিউনিকেশন হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তারপরে কি বলছে যে আর কমিউনিকেশন সিস্টেম বলতে বুঝি পারস্পরিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত সমন্বিত ব্যবস্থা। তাহলে এখন কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞাটা আমরা একটু জেনে ফেলি। তাহলে যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইস একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তর করি এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারে তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। তাহলে কমিউনিকেশন সিস্টেম এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা কী বুঝি। তাহলে যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে আমরা কমিউনিকেশন সিস্টেম বলব। কমিউনিকেশন সিস্টেমের চিত্র দেখো। এখন কমিউনিকেশন সিস্টেম দেখো, একসময় ছিল মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো কবুতরের মাধ্যমে। তাহলে পায়রা বা কবুতরের পায়ে চিঠি লিখে দিত, দিয়ে মানুষ কমিউনিকেশন সিস্টেম করতো। তারপরে সভ্য জাতিগুলোর মধ্যে প্রচলন ছিল কীরকম দেখো, বিষয়টা দেখা যাচ্ছে যে ঘোড়ার পিঠে কিন্তু এরকম চিঠি লিখে পাঠাই দিত যে কোনো নিউজ থাকলে, আর ঘোড়ার ডাকের মাধ্যমে। তারপরে এক জায়গা থেকে আর খবর অন্য জায়গায় পাঠানোর জন্য কিছুকাল পূর্বে পর্যন্ত আমাদের দেশে প্রচলিত ছিল কি রানার। দেখো এরকম মানুষ ছুটতো রাতের বেলা ওই হারিকেন নিয়ে চিঠিপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে। এইগুলো কিন্তু সবই কমিউনিকেশন সিস্টেমের উপাদান ছিল এর আগে। এখন দেখো, তাহলে কোনো ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একজনের ডাটা অন্য একজনের বা সবার নিকট স্থানান্তর প্রক্রিয়া হলো ডাটা কমিউনিকেশন। তাহলে ডাটা কমিউনিকেশনের সংজ্ঞাটা আমরা এখান থেকে জেনে নেই শিক্ষার্থী বন্ধুরা ছবির মাধ্যমে। তাহলে কোনো ডাটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একজনের ডাটা অন্য একজন বা সবার নিকট স্থানান্তর প্রক্রিয়াকে বলা ডাটা কমিউনিকেশন। এখন আসো ডাটা কমিউনিকেশনের প্রধান শর্ত হলো কী কী। এখন যদি তুমি ডাটা কমিউনিকেশন করতে চাও তাহলে তোমাকে কতগুলো ডিভাইস দরকার হবে, কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করতে হবে। ডিভাইস ছাড়া কিন্তু আমরা ডাটা কমিউনিকেশন করতে পারবো না। অর্থাৎ ডাটা কমিউনিকেশন তখনই ঘটবে যখন কমিউনিকেশন বা যোগাযোগের জন্য উৎপন্ন বা প্রসেস করে তৎপর তা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করতে হয়। এখন কমিউনিকেশন আর ডাটা কমিউনিকেশন এর তুলনা দেখো। সুতরাং সব ডাটা কমিউনিকেশনকেই কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশন ডাটা কমিউনিকেশন নয়। খেয়াল করো, প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছে সব ডেটা কমিউনিকেশনই কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশন কিন্তু ডাটা কমিউনিকেশন না। তার মানে দেখো এখানেও কিন্তু কমিউনিকেশন হচ্ছে, কথা বলছে, আমরা একজনের কানে কানে কথা বলছি। তাহলে এটা আমরা ছবির মাধ্যমে বুঝছি, এটাও কিন্তু যোগাযোগ। এখানে এখানে কি কোনো ডাটা প্রসেস হচ্ছে? এখানে কিন্তু কোনো ডাটা প্রসেস হচ্ছে না, তুমি কথা বলছো আমি শুনছি, এটাই। তাহলে এটা একটা কমিউনিকেশন। এখন দেখো এই যে কমিউনিকেশনটা হচ্ছে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, ছবি দিয়ে বোঝানো হচ্ছে, এটা কিন্তু তোমার ডাটা কমিউনিকেশন। এখানে কোন ধরনের কমিউনিকেশন হচ্ছে? এখানে হচ্ছে ডাটা কমিউনিকেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝলাম যে কমিউনিকেশন আর ডাটা কমিউনিকেশনের মধ্যে পার্থক্য। কমিউনিকেশন মানুষের সাথে মানুষের হতে পারে, কিন্তু ডাটা কমিউনিকেশন হতে গেলে এক যন্ত্রের সাথে আরেক যন্ত্র ব্যবহার হবে। দেখো কম্পিউটার থেকে কম্পিউটারে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের যোগাযোগ হবে, যেটা আমরা ছবির মাধ্যমে বুঝতে পারছি। এরপর আসো ডাটা কমিউনিকেশনের বলতে মূলত বোঝায় বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক ডাটা স্থানান্তর করাকে বোঝায়। তাহলে ডাটা কমিউনিকেশন বলতে মূলত বোঝায় বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক ডাটা স্থানান্তর করাকে। ডাটা কমিউনিকেশন হতে পারে মুখোমুখি, ফেস টু ফেস, এটা হতে পারে। আবার কী হতে পারে? দূরবর্তী, ডিস্টেন্স, এক দূরের থেকে আরেক দূরের কমিউনিকেশন হতে পারে সিস্টেম। এখন দেখো ডাটা কমিউনিকেশন আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলো টেলিগ্রাফ পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে। তাহলে 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে প্রদর্শন করেন
এই কণ্ঠস্বর প্রেরণ পদ্ধতি, তাহলে 1876 সালে কিন্তু এই টেকনোলজির যে কমিউনিকেশনের বিষয়টা আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথমে বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে প্রদর্শন করেন কণ্ঠস্বর প্রেরণ পদ্ধতি। এখন আসে ডাটা কমিউনিকেশন। ডাটা প্রেরণের ক্ষেত্রে তথা সভ্যতার উন্নতিতে এক বিরাট প্রভাব ফেলেছে 1940 সালে ডক্টর জর্জ স্টিভিস প্রথম নেটওয়ার্ক সিটিতে অবস্থিত বেল ল্যাবরেটরি ক্যালকুলেটরে ডাটা প্রেরণ করেন কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে। তাহলে প্রথমে কিন্তু এই যে এর ইতিহাসটা বলছে, ডাটা কমিউনিকেশন ইতিহাসটা, যে কীভাবে তোমার 1876 থেকে 1940 সালে এসে কী হলো, কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে কী হলো ডাটা কমিউনিকেশনের। এখন দেখো ডাটা কমিউনিকেশনের মৌলিক উপাদানগুলো কী কী এখন আমরা জানবো। তাহলে মৌলিক উপাদান হলো 5টি। তাহলে কী কী আছে? 1 নম্বর দেখো কতগুলো বিষয় আছে। 1 নম্বর উৎস, 2 নম্বর প্রেরক, 3 নম্বর হচ্ছে কি মাধ্যম কমিউনিকেশন, 4 নম্বর হলো প্রাপক বা গ্রাহক, 5 নম্বর হলো গন্তব্য। তাহলে ডাটা কমিউনিকেশনের মৌলিক উপাদান 5টি, এটা শিক্ষার্থী বন্ধুরা মুখস্থ রাখতে হবে। উৎস, প্রেরক, কমিউনিকেশন মাধ্যম, প্রাপক আর গন্তব্য। তাহলে ডিভাইসগুলো খেয়াল করো। এখন আমরা আসি, তাহলে আমরা দেখো চিত্রভিত্তিক উপস্থাপনের মতো উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য কীভাবে যায় ডাটাটা, সেই বিষয়টা আমরা এখন খেয়াল করব। তাহলে এটাই হচ্ছে কি উৎস এবং প্রেরক দুটোকে একসাথে বলে উৎস সিস্টেম, আর এই প্রাপক এবং গন্তব্য এটাকে বলা হয় কি গন্তব্য সিস্টেম। আর মাঝখানে যে বিষয়টা আছে এটাই হচ্ছে কি তোমার ট্রান্সমিশন সিস্টেম বা ট্রান্সমিট হয় এক জায়গা থেকে। এখন খেয়াল করো যে বোঝা যাচ্ছে কম্পিউটার, একটি কম্পিউটার হলো উৎস, তারপর একটা মডেম হলো প্রেরক, তারপর হলো কি এটা হলো ট্রান্সমিটার, তারপর এটা একটা মডেম, তারপর এখানে একটা সার্ভার বা এখানে একটা কম্পিউটার। তাহলে এইভাবে কিন্তু আমরা ডাটা কমিউনিকেশন করতে গেলে উৎস থেকে মাধ্যম, তার উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, তারপর জিনিসটা গন্তব্যে পৌঁছায়। তাহলে উৎস বিষয়টা হলো কি যে ডিভাইস হতে ডেটা তৈরি হয় তাকে উৎস বলে। যেখান থেকে আমি মনে করো আমার পিসি থেকে আমি ডাটা পাঠাবো, তাহলে আমার এই পিসিটা হলো উৎস। তাহলে কম্পিউটার বা তোমাকে মোবাইল হতে পারে, টেলিফোন হতে পারে ইত্যাদি। প্রেরক, উৎস হতে ডাটা নিয়ে যে যন্ত্র কমিউনিকেশনের মাধ্যমে পাঠায় তাকে বলা হয় প্রেরক যন্ত্র। যেমন মডেম কিন্তু প্রেরক যন্ত্র। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, যার মাধ্যম দিয়ে ডাটা ট্রান্সমিট হয় তাকে চ্যানেল বা মাধ্যম বলে। তাহলে সেটা হলো কি, সেটা কিভাবে হতে পারে? এটা হলো তার মাধ্যমে, হলো তার বিহীন, টুইস্টেড পেয়ার কেবল হতে পারে, কোএক্সেল হতে পারে, আর অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স হতে পারে। এটা হলো কি তার মাধ্যম। আরেকটা হলো কি তার বা আরেকটা হলো কি তারবিহীন মাধ্যম, সেটা হলো কি রেডিও ওয়েভ হতে পারে, তারপরে হলো মাইক্রোওয়েভ হতে পারে, তারপরে স্যাটেলাইট হতে পারে। এটা হলো কি তারবিহীন, এখানে কিন্তু ওয়্যারলেস সিস্টেম, তার লাগে না। তাহলে এই দুই উপায়ে কি হয় ডাটা কমিউনিকেশনের চ্যানেল বা মাধ্যম বলে, এইভাবে যায়। এখন প্রাপক হলো গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করে এবং এই সিগন্যালকে গন্তব্যে ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করে। তার মানে এই প্রাপক যন্ত্রটা কী করে, যেখান থেকে পাঠাচ্ছে সেটা সে গ্রহণ করে, তারপরে সে সেই সিগন্যালকে গন্তব্য ডিভাইসের বোধগম্য ভাবে উপস্থাপন করতে পারে। তার মানে যার কাছে যাবে সেজন্য বিষয়টা বুঝতে পারে, সেটা উপস্থাপন সে করতে পারে। তাহলে সেটাও কিন্তু এটার মডেমের 2 ধরনের কাজ, একটা সে গ্রহণ করবে, আবার সে কী করবে প্রেরণ করবে, প্রাপক আবার রিসিভ আবার সে গ্রহণ করবে, 2টা কাজই সে করে মডেম। এখন আসো গন্তব্য। গন্তব্য হচ্ছে ডিভাইস গ্রাহক হতে প্রাপ্ত অরিজিনাল ডাটা গ্রহণ করে। এটি হচ্ছে ডাটা সার্ভার। এখানে ধরো ডাটা এখানে শেষ পর্যায়ে সার্ভার বা পার্সোনাল কম্পিউটার, মানে আমি আমার কম্পিউটার থেকে তোমার কম্পিউটারের পিসিতে একটা তথ্য পাঠালাম, তাহলে তুমি হলো কি তোমার পিসিটাই হলো গন্তব্য। এখন দেখো ডাটা কমিউনিকেশনের উপাদান, বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটার অথবা কম্পিউটার হতে অন্য কোনো মাধ্যমে ডাটা ও তথ্য আদান প্রদান সম্ভব। টেলিফোন লাইনের মাধ্যমে ডাটা আদান প্রদান হয়। দেখো টেলিফোন লাইনের মধ্যে ডাটা আদান প্রদানের সিস্টেমটা দেখাচ্ছে। এখন আমরা দেখবো যে ডাটা আদান প্রদান একটা অ্যানালগ, একটা ডিজিটাল। তাহলে একটা কোনটা অ্যানালগ সিস্টেম, দেখো এটা হচ্ছে কি এরকম আঁকা বাঁকা থাকলে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আরেকটা আছে কি যে কম্পিউটার প্রসেসিং করার জন্য ডাটা রূপান্তর করা হয়
আর একটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল, এটাকে বলা হয় ডিজিটাল। এটা বাইনারি সিস্টেমে যায় 0 আর 1 করে। তাহলে মডেমের দুই ধরনের কাজ দেখো, কাজে ডাটা কমিউনিকেশনের জন্য পরিণত করা প্রয়োজন। দেখো, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করা, আবার অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা, দুইটা কাজ কিন্তু করতে হয়। এটা হলো ডিজিটাল থেকে অ্যানালগ করা, আবার অ্যানালগ থেকে ডিজিটাল করা। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা খেয়াল করি বা চিত্রে একটি মাধ্যমে ডাটা কমিউনিকেশন সিস্টেম বোঝানো হচ্ছে, খেয়াল করে এবার বিষয়টা দেখো। এটা কিন্তু ডিজিটাল সিস্টেমে যাচ্ছে। তাহলে তোমার কম্পিউটার থেকে আমি ডাটা পাঠালাম, ডিজিটাল সিস্টেমে গেল, তো এটা মডেল। তারপর ওই বিষয়টা কি করছে দেখো, ও আবার এই বিষয়টাকে এই অ্যানালগ সিস্টেমে দিয়ে নিয়ে আসে। এইবার আবার অ্যানালগ, আবার মডেম কী করছে দেখো, এই অ্যানালগটাকে আবার সেই ডিজিটাল সিস্টেমে রূপান্তর করে দিল। তাহলে মডেম দুই ধরনের কাজ করে, একটা হলো অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল থেকে অ্যানালগ সিস্টেমে। এইভাবে ডাটা কমিউনিকেশন সিস্টেম আমরা করে থাকি। এখন ছবিতে প্রথম মডেমে কী ধরনের ডাটা গ্রহণ ও প্রেরণ করা হলো, প্রথমটাকে তোমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করা হলো। তাহলে এটা হলো কি, ডিজিটাল ডাটা গ্রহণ করলো এবং অ্যানালগ ডাটা পরিণত করলো। দ্বিতীয় ছবিতে কী ধরনের ডাটা গ্রহণ এবং প্রেরণ করলো, দেখেন উল্টাটা। তাহলে অ্যানালগ ডাটা গ্রহণ করলো এবং ডিজিটাল ডাটায় প্রেরণ করলো। তাহলে মডেম দুই ধরনের কাজ করে, এটা শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে। তাহলে ডাটা কমিউনিকেশনের মডেমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে উচ্চ কম্পিউটার থেকে প্রেরিত ডিজিটাল ডাটাকে গ্রহণ করে অ্যানালগ ডাটায় পরিণত করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করে, এবং নেটওয়ার্কের মাধ্যম থেকে প্রাপ্ত অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় পরিণত করে প্রাপক কম্পিউটারে দেয়। ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় পরিণত করাকে বলা হয় মডুলেশন। এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে মডুলেশন, ডিমডুলেশন জিনিসটা কী। ডিজিটাল থেকে অ্যানালগ করলে এটাকে বলা হয় মডুলেশন, আর অ্যানালগ থেকে ডিজিটাল করলে এটাকে বলা হয় ডিমডুলেশন। খেয়াল রাখতে হবে, এটা ডিজিটাল থেকে অ্যানালগ করলেই হবে মডুলেশন, আর অ্যানালগ থেকে ডিজিটাল করলে হবে ডিমডুলেশন। এটা কিন্তু আমরা মুখস্থ রাখবো এই বিষয়টা। এখন আমাদের আজকের প্রায় লেকচারের শেষের দিকে চলে আসছি। বলছে যার মধ্য দিয়ে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কী বলে, বলো? প্রেরক, প্রাপক, গন্তব্য, মাধ্যম। তাহলে মাধ্যম হিসেবে মাধ্যম দিয়ে যায়, আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা এই বিষয়টা আমরা নিজেরা চিন্তা করে কাজগুলো করব। ডিজিটাল সিগন্যাল দেখাও, অ্যানালগ সিগন্যাল দেখাও। এরপরে দেখো আমরা বাসায় মুখস্থ করবো এই বিষয়ে। ডাটা কমিউনিকেশন বলতে কী বুঝি, মডুলেশন, ডিমডুলেশন কী, ডাটা কমিউনিকেশন মডেমের ভূমিকা বিশ্লেষণ করো। এগুলো আমরা বাসায় মুখস্থ করে প্রশ্নগুলো বই দেখে আমরা মুখস্থ করে ফেলবো। তাহলে বাড়িতে আরও আমরা একটু কাজ করব, ডাটা কমিউনিকেশনের মডেমের ভূমিকা বাসায় পড়ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস থেকে আমি মামুন স্যার বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।